বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের নভেম্বর মাসের পরিচর্যা। আজকের ভিডিওতে আমি শেয়ার করব গোলাপ গাছে কিভাবে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে, কিন্তু তার আগে গোলাপ গাছে আনতে হবে প্রচুর শাখা প্রশাখা। এই নভেম্বর মাসে কি খাবার গোলাপ গাছে প্রয়োগ করতে হবে, যে খাবার প্রয়োগ করলে গোলাপ গাছে আসবে প্রচুর শাখা প্রশাখা এবং তার সাথে সাথে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি। কারণ আজকের ভিডিওতে আমি তৈরি করব সম্পূর্ণ ঘরোয়া সিউইড। যে সিউইড আমরা বাজার থেকে কিনে এনে গাছে প্রয়োগ করি, সেই সিউইড আমরা কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারি খুব সহজেই। তো কিভাবে সেটা তৈরি করব, কোন কোন ঘরোয়া উপাদান লাগবে সিউইড তৈরি করার জন্য, তাছাড়া আজকের ভিডিও আমি দুভাগে ভাগ করে নেব। প্রথম ভাগে বলবো যে গোলাপ গাছে কিভাবে প্রচুর পরিমাণে গ্রোথ আনতে হবে, এবং দ্বিতীয় ভাগে বলবো যে গোলাপ গাছের পাতা কিভাবে চকচকে থাকবে। কারণ অনেক সময় দেখা যায় যে গোলাপ গাছের কাটাই ছাটাই করার পর গাছে যখন নতুন নতুন কচি পাতায় গাছ ভরে যায়, ঠিক তার কিছুদিন পরেই কিন্তু সেই কচি কচি পাতা কালো হয়ে শুকিয়ে ঝরে যায় অথবা বাদামি বর্ণের ধারণ করে, গাছের কোনো গ্রোথ থাকে না। এগুলি কেন হয়, কি তার প্রতিকার, সমস্তটা জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। বন্ধুরা, একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিওর প্রথম ভাগে বলবো আমরা গোলাপ গাছে কিভাবে ম্যাক্সিমাম গ্রোথ পাবো। প্রথমেই বলবো পয়েন্ট নাম্বার 1, প্রুনিং। বড় গাছ হলে হার্ড প্রুনিং আর ছোট গাছ হলে সফট প্রুনিং। বড় গাছে আমরা মোটা ডাল কাটাই ছাটাই করি, কিন্তু কিছুদিনের পর দেখা যায় যে প্রচুর পরিমাণে সেই মোটা ডালের সাইড থেকে নতুন নতুন ব্যাসাল শুট আসছে এবং কচি কচি পাতায় ভরে যাচ্ছে। আর ছোট গাছ হলে আমরা করব সফট প্রুনিং, কারণ ছোট গাছে কখনোই হার্ড প্রুনিং করা যাবে না। ছোট গাছে যদি আমরা অতিরিক্ত ডাল কাটাই ছাটাই করে ফেলি, অনেক সময় সেই গাছ কিন্তু স্ট্রেসের মধ্যে চলে যায় এবং গাছের কিন্তু নতুন নতুন গ্রোথ আসে না। কচি কচি ডালগুলো শুকিয়ে যায়, ধীরে ধীরে ডাইব্যাক হয়ে সম্পূর্ণ গাছটা মারা যায়। তাই বড় গাছে সবসময় হার্ড প্রুনিং করতে হবে আর ছোট গাছে সবসময় সফট প্রুনিং করতে হবে। এই দুটো কাজ করার ফলে তোমরা লক্ষ্য করতে পারবে যে গাছের নিচের যে গ্রাফটিং নোট থাকে, সেই গ্রাফটিং নোটের ওপর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাসাল শুট আসছে। পয়েন্ট নাম্বার 2, যখন থেকে গাছে নতুন পাতা আসতে শুরু করে তখন নিচের পুরনো পাতাগুলো কিন্তু শুকিয়ে যায়। তো আমাদের কিন্তু নিচের শুকিয়ে যাওয়া পাতাগুলোকে গাছ থেকে ফেলে দিতে হবে, তাহলে নতুন পাতা খুব তাড়াতাড়ি গ্রো করবে। কারণ পুরনো পাতা না থাকলে গাছ খাবার তৈরি করতে পারে না, তাই নতুন পাতা কিভাবে খাবার তৈরি করবে গাছ নিজেই সেটা চেষ্টা করতে থাকে। তাই ডাল কাটাই ছাটাই করার পর সঙ্গে সঙ্গে কিন্তু পুরনো সমস্ত পাতা ফেলে দিলে হবে না। যখন নতুন গ্রোথ স্টার্ট হবে তখন থেকেই আমাদেরকে কিন্তু এই পুরনো পাতা ফেলার কাজটা শুরু করতে হবে। পুরনো রোগগ্রস্ত পাতা গাছে থাকলে কিন্তু গাছের ক্ষতি হবে। পয়েন্ট নাম্বার 3, গোলাপ গাছের মাটি 15 থেকে 20 দিন অন্তর অন্তর একবার করে খুশে দিতে হবে। খুশে দিলে মাটির মধ্যে অক্সিজেন চলাচল করতে সুবিধা হয় এবং মাটির মধ্যে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বসবাস করতে পারে না, ফলে শিকড় খুব দ্রুত বাড়তে পারে। শিকড় যত দ্রুত বাড়বে গাছও ততটাই দ্রুত বাড়বে। কিন্তু এই খোসার কাজটা আমাদেরকে কিন্তু খুব সাবধানে করতে হবে, এমনভাবে খুঁজতে হবে যেন কোনো রকমভাবে রুট কেটে না যায়। পয়েন্ট নাম্বার 4, যে সমস্ত গাছে এই প্রত্যেকটা কাজ আমাদের করা হয়ে গেছে, গাছে নতুন নতুন শাখা আসছে, তো এই রকম গাছকে কিন্তু এখন থেকে আমাদের সারা দিন রোদ্দুরে রাখতে হবে। যেহেতু আবহাওয়ার তাপমাত্রা অনেকটাই কমে গেছে, তো এখন থেকে কিন্তু আমাদের গাছকে দুপুরের রোদ্দুরেও রাখা যাবে। গাছ যত বেশি সূর্যের আলো পাবে তত তাড়াতাড়ি কিন্তু গাছের গ্রোথ হবে। যে নতুন ছোট ছোট শাখা আসবে সেগুলো খুব তাড়াতাড়ি ডালে পরিণত হবে এবং প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং ফুলে পরিণত হবে। বন্ধুরা, পয়েন্ট নাম্বার 5, ডাল কাটাই ছাটাই করার পর অনেক সময় দেখা যায় যে কাটা ডালগুলো ডাইব্যাক হয়ে যাচ্ছে, উপর থেকে নিচের দিকে শুকিয়ে নামছে। তো এই সময় আমাদেরকে কিন্তু কাটারের সাহায্যে এই শুকিয়ে যাওয়া ডালগুলোকে কেটে ফেলতে হবে। কখনোই কিন্তু এই শুকিয়ে যাওয়া ডালগুলোকে গাছের মধ্যে রাখা যাবে না। তো এই সময় এই কাজটা আমাদের করতে হবে এবং শুকিয়ে যাওয়া ডাল কেটে দেওয়ার পর এই কাটা অংশে আমাদেরকে কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে। ফাঙ্গিসাইড অথবা হলুদ গুঁড়োর প্রলেপ লাগিয়ে দিলে কিন্তু ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 6, বন্ধুরা, প্রতিদিন সকালে ঠান্ডা জলের স্প্রে কিন্তু আমাদের গাছে করতে হবে। যদি প্রতিদিন সকালে আমরা ঠান্ডা জলে স্প্রে করতে পারি, কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই, শুধুমাত্র সাধারণ জল, ঠান্ডা জল স্প্রে করলে কিন্তু প্রচুর পরিমাণে গাছে নতুন নতুন শুট আসবে। ব্রাঞ্চ যত নরম থাকবে গাছের শুট আসতে কিন্তু সুবিধা হবে। অনেক সময় দেখা যায় যে ডাল কাটাই ছাটাই করার পর গাছের ডালে কিন্তু শুট আসতে চায় না। তো এই জলের স্প্রে যদি করতে পারো তাহলে কয়েকদিনের মধ্যেই লক্ষ্য করবে যে লাল লাল কচি কচি পাতায় তোমাদের গোলাপ গাছ ভরে গেছে। বন্ধুরা, আমরা যারা নতুন বাগানি, আমরা যারা গোলাপ গাছ বসাই, গোলাপ গাছ কাটাই ছাটাই করার পর লক্ষ্য করা যায় যে গাছের ডালে প্রচুর পরিমাণে কিন্তু লাল লাল বা গোলাপি রঙের অথবা অনেক সময় বেগুনি রঙের পাতায় কিন্তু গাছ ভরে যায়। তো এটা কেন হয়?
যদি তোমাদের মনে এই প্রশ্নটা আসে তাহলে এই উত্তরটা কিন্তু তোমাদের জন্য। বন্ধুরা, এটা কিন্তু রাসায়নিক কারণের জন্য হয়। কিন্তু গোলাপ গাছে যখনই নতুন পাতা আসে সেটা লাল, গোলাপি বা বেগুনি রঙের হয়, এর কারণ শুরুতে যে পিগমেন্ট পাওয়া যায় ওটা এন্থোসায়ানিন অথবা ক্যারোটিন হোয়াইট। কিন্তু যখনই ওই পাতা পুরনো হয়ে যায়, খাবার বেশি তৈরি করে, তখন ধীরে ধীরে এন্থোসায়ানিন এবং ক্যারোটিন হোয়াইট ক্লোরোফিলে পরিণত হয়ে যায়। এই কারণে নিচের পুরনো পাতা সবুজ থাকে এবং নতুন পাতা লাল বা গোলাপি বা বেগুনি রঙের হয়। ফটোসিনথেসিস শুরু হয়ে যাওয়ার আগে পর্যন্ত পাতা এমনটা থাকে। এই রং পরিবর্তনের ব্যাপারটা কিন্তু গোলাপ গাছেই বেশি দেখা যায়। বন্ধুরা, এতক্ষণ তো প্রথম ভাগের কথা বললাম, এবার আসি দ্বিতীয় ভাগে। দ্বিতীয় ভাগে বলবো যে গোলাপ গাছের পাতা কিভাবে চকচকে থাকবে, কোন ফার্টিলাইজার ব্যবহার করলে গোলাপ গাছের পাতা চকচকে থাকবে, যে ফার্টিলাইজার প্রয়োগ করলে গাছের পাতা হেলদি থাকবে, গাঢ় সবুজ বর্ণের থাকবে এবং গাছে কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ হবে না। বন্ধুরা, সামনেই যেটা দেখতে পাচ্ছ এটা হলো বায়োভিটা-এক্স সিউইড লিকুইড। তো বায়োভিটা-এক্স ছাড়াও বিভিন্ন ধরনের সিউইড পাওয়া যায়। তোমরা চাইলে এই মার্কেটে সিউইড গাছে প্রয়োগ করতে পারো, কিন্তু যদি তোমাদের কাছে সিউইড না থাকে সেক্ষেত্রে তোমরা কিভাবে এই সিউইড তৈরি করবে? বন্ধুরা, এই সময় যেহেতু গোলাপ গাছের ভালো গ্রোথ হচ্ছে, তো এই সময় আমাদেরকে কিন্তু এমন কিছু খাবার গাছে প্রয়োগ করতে হবে যে খাবারের মধ্যে আছে নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, তাছাড়া আরও ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্টস। এগুলোর মধ্যে যদি কোনোটার অভাব দেখা যায় তাহলে কিন্তু গাছের পাতা ঝিমিয়ে থাকবে, পাতা ঝরে পড়বে, হলুদ হয়ে যাবে। তো এই রকম সমস্যা হলে গাছে কিন্তু সিউইডের ব্যবহার করতে হবে। কিন্তু সব সময় আমাদের কাছে সিউইড থাকে না, সেক্ষেত্রে ঘরোয়া উপায়ে আমরা সিউইড তৈরি করে নিতে পারি। তো এর জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে সেগুলো হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা আমি এখানে নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজের খোসা, শুধুমাত্র উপরের যে খোসাটা সেটা। কলার খোসা নিয়েছি আমি এখানে 4টে, ছোট কলার খোসা 4টে নিয়েছি, এবং নিয়েছি আমি 2টো পাতিলেবুর খোসা। তো পাতিলেবুর খোসাটা যদি না থাকে সেটা নাও নিতে পারো, কিন্তু নিলে ভালো রেজাল্ট পাবে। তো এই 3টে উপাদান মিশিয়ে আমি কিন্তু 24 ঘন্টার জন্য 1 লিটার জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এই প্রত্যেকটা খোসাকে 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি নিয়ে নিলাম অন্য একটা পাত্র, এবং এখানে আমি কিন্তু অন্য পাত্রের মধ্যে ছেঁকে নিলাম 500 ml। এটা কিন্তু ছেঁকে তবেই ব্যবহার করতে হবে। কোনো রকম কোনো খোসার অংশ যেন টবের মাটিতে না যায়, তাহলে কিন্তু ফাঙ্গাসের সৃষ্টি হবে। তো 500 ml যে লিকুইড খাবারটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিলাম 500 ml সাধারণ জল। কারণ সব সময় আমাদেরকে কিন্তু খাবার ডাইলিউট করে তবেই প্রয়োগ করতে হবে। তো আমি দেখো 2টো উপাদান মিশিয়ে কিন্তু খুব ভালোভাবে ডাইলিউট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা 2 টাকার কফির পাতায় যতটুকু পরিমাণ কফি পাউডার আছে সবটুকুই আমি কিন্তু এই লিকুইড তরলের মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা, যদি কফি পাউডার না থাকে সেক্ষেত্রে তোমরা যখন পেঁয়াজের খোসা এবং কলার খোসা ভেজাবে ঠিক সেই সময় কিন্তু তোমরা 1 চামচ পরিমাণ চা পাতা 1 লিটার জলের মধ্যে একই সাথে ভিজিয়ে দেবে, তাহলে আর কফি পাউডার দেওয়ার প্রয়োজন হবে না। তো প্রত্যেকটা উপাদান আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো তরল খাবার তো রেডি হয়ে গেছে, কিন্তু আমাদেরকে তার আগে আর একটা খাবার গাছে প্রয়োগ করতে হবে, যে খাবারটা হলো ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ খাবার, ডিমের খোসার গুঁড়ো। বন্ধুরা, 8 ইঞ্চি টবে আমি সম্পূর্ণ 1 চামচ ডিমের খোসার গুঁড়ো কিন্তু প্রয়োগ করলাম। কাঁচা ডিমের খোসা খুব ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকনো করে সেটাকে কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে। বন্ধুরা, যদি তোমরা ডিমের খোসার গুঁড়ো ইউজ করতে না চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে স্টিম বোন ডাস্ট এখানে ইউজ করতে পারো। তাছাড়া কিন্তু তোমরা এখানে 1/2 চামচ বা 1 চামচ পরিমাণ চকের গুঁড়ো প্রয়োগ করতে পারো। ডিমের খোসার গুঁড়ো মাসে 2বার প্রয়োগ করা যায়, কিন্তু চকের গুঁড়ো মাসে 1বার প্রয়োগ করতে হবে। তো এবার প্রয়োগ করব তরল লিকুইড, যেটা হোমমেড সিউইড আমি বানিয়েছি। তো সেটাই আমি কিন্তু গাছে প্রয়োগ করব। একটা 8 ইঞ্চি টবের ক্ষেত্রে আমি কিন্তু 2 গ্লাস পরিমাণ হোমমেড তরলটা প্রয়োগ করছি। সম্পূর্ণ জৈব তরল গাছে প্রয়োগ করো এবং গাছ থেকে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে নতুন নতুন গ্রোথ পাবে এবং গ্রোথের সাথে সাথে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি। তো 8 ইঞ্চি টবে দিয়ে দিলাম 2 গ্লাস পরিমাণ লিকুইড তরল, এবং যে সিন্ডারের গাছ রয়েছে এই সিন্ডারের গাছেও কিন্তু তোমরা এই লিকুইড খাবার প্রয়োগ করতে পারবে, সেটা 1 গ্লাস পরিমাণ। কারণ সিন্ডারের গাছে অতিরিক্ত মাত্রায় খাবার দিলে সেই খাবার কিন্তু সঙ্গে সঙ্গে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তো সেই কারণে আমি কিন্তু এখানে একটা 8 ইঞ্চি টবে 1 গ্লাস পরিমাণ প্রয়োগ করলাম সিন্ডারের গাছের ক্ষেত্রে। মাটির মিডিয়ায় কিন্তু 2 গ্লাস পরিমাণ প্রয়োগ করতে হবে। তো 8 ইঞ্চি টবে আমি 2 গ্লাস পরিমাণ প্রয়োগ করছি। আর যদি 6 ইঞ্চি টবে তোমাদের গোলাপ গাছ থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু 1 গ্লাস পরিমাণ প্রয়োগ করবে, আর 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 3 গ্লাস পরিমাণ প্রয়োগ করবে। তো এই তরল খাবারটা যদি তোমরা 10 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে পারো, যে টবের মাটিতে, অথবা তোমরা যদি জমির গাছে প্রয়োগ করতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা গাছে 500 ml করে প্রয়োগ করবে। যদি আরও বড় গাছ হয় তাহলে তোমাদের কিন্তু এই লিকুইড 1 লিটার প্রয়োগ করতে হবে। তাই জমির গাছের ক্ষেত্রে এইগুলো আমি খুব একটা প্রয়োগ করি না। জমির গাছের ক্ষেত্রে শুধুমাত্র সরিষার খোল ভেজানো জল প্রয়োগ করি আর সবজির খোসা ভেজানো জল প্রয়োগ করি।
বন্ধুরা এবার আসি ভিডিওর একেবারে শেষ ভাগে বলবো আমাদের গোলাপ গাছে যখন নতুন কচি কচি পাতা আসে তখন কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। তোমরা এক্ষেত্রে কিন্তু ঘরোয়া কীটনাশক প্রয়োগ করতেই পারো, তবে আমি যেটা প্রয়োগ করি এটা কনফিডার, কারণ গোলাপ গাছে ঘরোয়া কীটনাশক প্রয়োগ করার থেকে আমার মনে হয় এই কীটনাশকটা যদি আমরা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করি আমরা কিন্তু গোলাপ গাছকে রোগমুক্ত রাখতে পারি এবং গাছে প্রচুর পরিমাণে ফুলও আনতে পারি। তো কাকা কীটনাশক তোমরা প্রয়োগ করতে পারো জৈব উপায়ে, অথবা তোমরা কিন্তু চাইলে এই কনফিডার গাছে প্রয়োগ করতে পারো। ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের এই যে কনফিডার পেস্টিসাইডটা, এটা যদি তোমরা প্রতি মাসে 2 বার করে ঠিক সন্ধ্যার সময় 1 লিটার জলে 1 ml মিশিয়ে গাছের পাতায় ভালোভাবে প্রয়োগ করতে পারো, তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। গাছে কিন্তু মাকড়ের সমস্যা বা জাপ পোকার সমস্যা, পাতা কোঁকড়ানোর সমস্যা একেবারেই থাকবে না। আর যদি ঘরোয়া উপায়ে কীটনাশক প্রয়োগ করতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু নিম পাতা এবং রসুন খুব ভালোভাবে পেস্ট করে সেটা জলে ছেঁকে সেই জল তোমরা আরেকটু সাধারণ জল মিশিয়ে গাছের পাতায় প্রয়োগ করতে পারো, দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পাবে। কীটনাশক প্রয়োগ করার পাশাপাশি কিন্তু 15 দিন অন্তর অন্তর সকালবেলা করে ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে ভুলো না বন্ধুরা। গোলাপ গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ না করলে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ হয়। বন্ধুরা এই ছিল আজকের আমার গোলাপ গাছের নভেম্বর মাসের পরিচর্যার ভিডিওর বিষয়বস্তু। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, কারণ এই রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।